অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র খুলল হরমুজ। বিশ্ববাজারে তেলের দাম কমল 16.5%। মধ্যপ্রাচ্যে স্বস্তি, স্বাগত জানালেন বিশ্ব নেতারা। This is positive news. We've been calling for a de-escalation for some time. We want to see a resolution of the conflict. পাম্পে পাম্পে দীর্ঘ অপেক্ষা, ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। অব্যবস্থাপনা বন্ধ ছাড়া সমাধান দেখছেন না বিশেষজ্ঞ। বিশেষ তহবিল করার পরামর্শ। রাত 3:30 বাজে সিরিয়াল দিছি। বেশি বেশি পেট্রোল লাগবে, সবাই ঘরে ঘরে জমা রাখতেছে। এক প্রকারে ভোগান্তির মধ্যেই আছে। আগেই সরকারের সমস্ত জ্বালানি খাত সেক্টরের অপরাধমূলক কার্যক্রম থেকে জ্বালানি খাতকে মুক্তি দিতে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, অনলাইন প্রচারণায়ও নিষেধাজ্ঞা। সন্ত্রাস বিরোধী বিল পাস, বিচারের আওতায় আসবে নেতাকর্মীরা। 14 বছর পর্যন্ত শাস্তির বিধান। চলতি অর্থবছরই বিনামূল্যে স্কুল ড্রেস পাবে 2 লাখ শিক্ষার্থী। মাধ্যমিকে চালু হচ্ছে কারিগরি শিক্ষা। সংসদে প্রধানমন্ত্রী, উপজেলা মহিলা কলেজ সরকারি করার চিন্তা। হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু, আতঙ্কে অভিভাবক। 2 সপ্তাহ এগিয়ে সারা দেশে টিকাদান শুরু। 20 এপ্রিল কেনা হচ্ছে আরও 419 কোটি টাকার ভ্যাকসিন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। হঠাৎ বাজার থেকে উধাও ভোজ্য তেল, দোকানে দোকানে ঘুরে হয়রান ক্রেতা। চট্টগ্রামে মজুত করা 22,000 লিটার জব্দ। কারসাজি বন্ধের দাবিতে ক্যাবের মানববন্ধন। এবং পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের মধ্যেই সীমান্তে হত্যা। লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। মরদেহ ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সংসদে পাস হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল। এর আওতায় অনলাইনে প্রচার চালাতে পারবে না নিষিদ্ধ সংগঠন। বিচার করা যাবে নেতাকর্মীদেরও। 4 থেকে 14 বছর পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে। বিলটিকে স্পর্শকাতর আখ্যা দিয়ে আলোচনার জন্য সময় চান বিরোধী দলীয় নেতা। তবে এ দাবি নাকচ করে দেন স্পিকার। পরে কণ্ঠ ভোটে পাস হয় বিলটি। রাষ্ট্রপতি সই করার পর আইনে পরিণত হবে এটি। জুলাই অভ্যুত্থানে ব্যাপক হত্যা ও হত্যাকাণ্ড উস্কে দেওয়ার অভিযোগে 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ ও দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকেও। এই অধ্যাদেশের বলে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সংসদের প্রথম অধিবেশনের 11তম দিনে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় এই বিলকে সেন্সিটিভ উল্লেখ করে আলোচনার জন্য সময় চান বিরোধী দলীয় নেতা। তবে স্পিকার জানান আপত্তি সময় পার হওয়ায় তা আর সম্ভব নয়। 3-4 মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরো পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেন্সিটিভ আইন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান জামাত ও এনসিপির দাবির মুখে এই অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এটি তারই বিল। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট প্রস্তাব করছি। যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। এ সময় সর্বসম্মতভাবে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এদিন সরকারি হিসাব নিরীক্ষা বিল সহ আরও 4টি বিল পাশ হয়। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। আজান দিছে তো। সংসদের বিরতিতে চিফ হুইপ জানান এখন পর্যন্ত 44টি অধ্যাদেশ বিল আকারে পাশ হয়েছে। শুক্রবারেও চলবে অধিবেশন। সেই দিনের মধ্যেই সুরাহা হবে বাকি অধ্যাদেশের। দিব্যদৃষ্টি চোখে যা দেখেছেন তা সঠিক নয়।
একটা অনেকগুলো অর্ডিন্যান্স আছে, 3টা অর্ডিন্যান্স একটা বিলের মধ্যে আসছে, এই বিল আমরা পাস করেছি। 4টা অর্ডিন্যান্স আছে, একটা বিলের মধ্যে আছে, একটা বিল পাস করেছি। একটা বিল পাস করা মানে 4টা অর্ডিন্যান্স পাস হয়েছে। একটা বিল পাস করা মানে 3টা অর্ডিন্যান্স পাস হয়েছে। সেই হিসেবে আমরা 44টা অর্ডিন্যান্স ইতিমধ্যে পাস করে ফেলেছি, 44টা 44। আর বাকি যা আছে আজকে, কালকে এবং পরশু দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 133টারই আমরা একটা ফয়সালা করতে পারবো। শুক্রবারে আমরা সেশন করবো। শুক্রবারই আমরা লাস্ট ডেট কাট অফ ডেট। শুক্রবারে আমরা ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন 2টা সেশনই করবো। এ সময় সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে চরম অনিয়ম হয়েছে বলে জানান চিফ হুইপ। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি। আগে হাতে পেয়েছি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এবার ইরান প্রসঙ্গ। 40 দিন পর অবশেষে স্বস্তি। রক্তক্ষয়ী সংঘাতের পর 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নির্দিষ্ট শর্ত মেনে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে তেহরান। যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পূর্ণাঙ্গ বিজয় হয়েছে বলে দাবি ট্রাম্পের। যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই তেহরানের রাজপথে ঢল নামে সাধারণ মানুষের। হামলার ভয় আর আতঙ্ক উপেক্ষা করেই ইরানের জাতীয় পতাকা হাতে স্লোগান দেন হাজার হাজার মানুষ। যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে দাবি করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বলেন, ডোনাল্ড ট্রাম্পের কোনো হুমকির কাছেই মাথা নত করেনি তেহরান। যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইরান একটি পরাশক্তি। চুক্তি না মানলে আমরা তাদের সাথে অন্যভাবে বোঝাপড়া করব। আমাদের সর্বোচ্চ নেতা যা বলবেন আমরা তাই মেনে নেব। তিনি যদি উপযুক্ত মনে করেন আমরা যুদ্ধবিরতি মেনে নেব। তিনি যদি না করেন আমরা রাজপথে থাকতে এবং অনির্দিষ্টকালের জন্য লড়াই করতে প্রস্তুত। এর আগে পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি দিলেও কয়েক ঘন্টা পরেই ইরানের 2 সপ্তাহের জন্য হামলা বন্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধ ও ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতে হামলা স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। পরে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানায় ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিতে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে পারবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন যে এই চুক্তি লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে। ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা বলা হলেও এর সঙ্গে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে দাবি করেছে নেতানিয়াহু কার্যালয়। যুদ্ধবিরতি কার্যকরের পরও পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে ইরান ও ইসরায়েল। ট্রাম্পের ঘোষণার পরপরই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করে তেল আবিব। অন্যদিকে বুধবার ভোরেও ইরানের উপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। যুদ্ধবন্ধের সুবাতাস বইতে শুরু করেছে আন্তর্জাতিক পুঁজিবাজারেও। চাঙা শেয়ার বাজারের সূচক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সাময়িকভাবে মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশ্ববাসী। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরাক, অস্ট্রেলিয়া, জাপান, মিশর, এমনকি জার্মানির মতো অনেক দেশ। 2 সপ্তাহের যুদ্ধবিরতি সংঘাত বন্ধের প্রথম পদক্ষেপ হোক, এমনটাই আশা বিশ্ব নেতাদের। 2 দিন ধরে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকির পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিভিন্ন দেশ। এই যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এটিকে শান্তির পথে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। মহাসচিব আন্তোনিও গুতেরেস সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বেসামরিক মানুষের সুরক্ষা এবং মানবিক সংকট কমাতে দ্রুত সংঘাত বন্ধের উপর জোর দেন তিনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সতর্ক করে বলছে এই সংঘাত এর মধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। তারা যুদ্ধবিরতি বজায় রেখে দ্রুত স্থায়ী সমাধানে পৌঁছানোর আহ্বান জানান এবং মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকাও প্রশংসা করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং সতর্ক করে বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও মানবিক ক্ষতি আরও বাড়বে। এটা ইতিবাচক খবর। আমরা কয়েকদিন ধরে যুদ্ধ কমানোর আহ্বান করছি। আমরা সংঘাতের সমাধান দেখতে চাই। মিশর এই যুদ্ধবিরতিকে কূটনীতি ও আলোচনার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। কায়রো বলছে, সামরিক অভিযান বন্ধ রেখে আন্তর্জাতিক নৌপথের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় রেখে আলোচনা এগোনোর উপর জোর দেয় তারা।
জাপান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এই যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। তারা বলছে উত্তেজনা কমাতে কূটনৈতিক পথেই এগোতে হবে এবং সব পক্ষকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন সম্মান করতে হবে, যাতে অঞ্চল জুড়ে স্থিতিশীলতা বজায় থাকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে তো 40 দিন পর স্বস্তি এবং শান্তি ফিরেছে আসলে বিশ্বে। এই যুদ্ধের প্রভাব আমরা দেখেছি সারা বিশ্বেই পড়েছে। আপনি যদি এই শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির যে চুক্তি, এই চুক্তির বিষয়ে যদি আমাকে জানাতেন। এবার আপনি ঠিকই বলেছেন, ঠিক 40 দিন পর, অর্থাৎ আমরা যখন দেখেছিলাম, আমি ছিলাম যখন যুদ্ধ শুরু হয়, আমরা দেখেছি যে গত 28 ফেব্রুয়ারি যখন যুদ্ধটি শুরু হয়, এই যুদ্ধ শুরুর পর থেকেই যে প্রভাব সেটি দেখেছে যে গোটা বিশ্বের উপর পড়েছে এবং যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে কিন্তু এরও প্রভাব পড়তে শুরু করেছে পুরো বিশ্ববাজারে। কিন্তু এখন শেয়ার বাজার থেকে শুরু করে অর্থনৈতিক যে অবস্থা, সেখানেও কিন্তু শান্তির সুবাতাস বইছে। তো এই যুদ্ধ আসলে কোনোভাবেই আমাদের কোনো কিছুর জন্য শান্তি ছাড়া আসলে অন্য কিছু শান্তি আনতে পারেনি, কিন্তু এখন যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িক হলেও কিছুটা শান্তি ফিরিয়ে এনেছে। যুদ্ধবিরতিকে ঘিরে যেই সাম্প্রতিক ঘটে যাওয়া তথ্যগুলো আমরা দর্শকদের আগে সবার আগে জানিয়ে দিতে চাই। এবং আমরা যদি দেখি যে 40 দিনের মাথায় ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যে সংঘাতে লিপ্ত ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি 40 দিনের মাথায় তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এখানে একটি সবচেয়ে বড় কিন্তু ছিল, আপনি জানেন যে ট্রাম্পের যে সবচেয়ে ভয়াবহ হুমকিটি ছিল যে এক রাতের মধ্যে, অর্থাৎ গতকাল রাতে যে হুমকিটি দিয়েছিলেন যে তিনি 9 কোটি ইরানি সহ একটি পুরো সভ্যতা ধ্বংস করে ফেলবেন। এবং 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুধুমাত্র আসলে ইরানের ঘুম হারাম করেনি, আমরাও আসলে সজাগ ছিলাম যে ওই রাতে কি হয়। বিশ্ববাসী আসলে সজাগ ছিল যে ট্রাম্প আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কারণ তিনি যেভাবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে ট্রাম্পকে উন্মাদ আখ্যা দিয়ে বলছিলেন যে বিশ্ব আসলে এক উন্মাদের হাতে বর্তমানে এবং তিনি যা ইচ্ছা তাই করছেন। এবং ইরান তার বিপরীতে গিয়ে তাদের যে সাহস দেখিয়েছে, অকুতোভয় যে তারা জাতি, সেটি প্রমাণ করেছে ইরান। আমরা দেখেছি যেই সব জায়গায় হামলা করতে পারে সেই সব জায়গায় তারা মানব ঢাল তৈরি করেছে। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি তারা 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং পাল্টাপাল্টি বিজয় দাবি করেছে। যুক্তরাষ্ট্র যেমন বিজয় দাবি করেছে, একইভাবে ইরানও কিন্তু বিজয় দাবি করেছে এবং ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার যে সম্পূর্ণরূপে খুলে দেওয়া, সেই শর্তটি দেওয়া হয়েছে। এবং এই শর্ত ঘিরেই কিন্তু আমরা দেখেছি হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর এরই মধ্যে বিশ্ববাজারে আন্তর্জাতিক যে তেলের বাজার, সেখানে কিন্তু সুবাতাস বসে। বিশেষ করে একদিনেই আমরা কয়েক ঘন্টার মধ্যে প্রথমে 10%, পরে দেখেছি 16.5% যে অপরিশোধিত তেলের দাম সেটি বেড়েছে। একইভাবে গ্যাসোলিনের দাম কমেছে 10%। এবং অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো এই যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে, যেমন অন্য দেশগুলো কি প্রতিক্রিয়া জানাচ্ছে, যদি বলি ফ্রান্সের কথা, আপনি জানেন এখন পর্যন্ত ফ্রান্স যে একটু আগে যেটি বলেছে যে লেবাননকে কিন্তু, প্রতিবেদনে যেমনটা বললাম, লেবাননকে তারা এই যুদ্ধবিরতির অংশ হিসেবে রাখতে চায় না ইসরায়েল, কিন্তু এটি ফ্রান্সে প্রতিবাদ জানিয়েছে। এবং যেটি বলছিলাম যে বিশ্ববাজারে, বিশেষ করে অর্থনৈতিক বাজারে কিন্তু শান্তির সুবাতাস রয়েছে। এবং ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর যেটি বলছে যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে, একদিনের ব্যবধানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম কমেছে 16.5%। চাঙ্গা হয়েছে এশিয়ার পুঁজি বাজার, সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরা। পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার কয়েক ঘন্টা পরই নিজের অবস্থান থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। এমন ঘোষণার পরই ইতিবাচক প্রভাব পড়ে জ্বালানি তেলের বিশ্ববাজারে। একদিনের ব্যবধানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম $115.20 কমে বুধবার সকালে নামে $96.56। একদিনে দাম পড়ে 16.5%। যদিও এর আগে ইরানকে ধ্বংস করে দেওয়ার ঘোষণায় মঙ্গলবার এই তেলের দাম ছিল ঊর্ধ্বমুখী। ব্রেন্ট ক্রুডের দামও রাতারাতি 13.43% কমে বুধবার সকালে প্রতি ব্যারেলের দাম নামে $94.55। জ্বালানির বাজারে গ্যাসোলিনের দাম 10.45% কমে এদিন সকালে প্রতি গ্যালন বিক্রি হয় $2.96। যুদ্ধবিরতির খবরে চাঙ্গা হয়ে উঠেছে এশিয়ার শেয়ার বাজার। জাপানের বেঞ্চমার্ক সূচক নিক্কেই 225 প্রায় 4.9% বেড়েছে। একইভাবে দক্ষিণ কোরিয়ার কম্পি সূচক 5.7% বৃদ্ধি পেয়েছে। হংকংয়ের হ্যাংসেং সূচকও বেড়েছে 2.8%। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে যুদ্ধের শঙ্কা কমায় বিনিয়োগকারীরা আবারও বাজারে সক্রিয় হতে শুরু করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে। অন্তরা সেন, সময় সংবাদ। ইমদাদ,
হ্যাঁ, আমরা স্বস্তির খবর দেখছিলাম, তেলের বাজার কমেছে সেটি দেখছিলাম, সেটি আসলেই আনন্দের খবর। কিন্তু এই যে কিছু তো শর্ত দিয়েছে, এই যুদ্ধবিরতিটা আসলে কি কি শর্তে হলো? আমরা ইমদাদ একবার একটু এক ফাঁকে দেখে আসতে চাই যে আসলে কি কি শর্ত দিয়েছে। বিশেষ করে ইরান যে 10টি শর্ত দিয়েছে, তারা আসলে হরমুজ প্রণালীকে ঘিরেই মূলত শর্তগুলো দিয়েছে। আপনি জানেন যে হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ নৌ রুট, যেটি আমরাও কিন্তু প্রভাবিত করছে যেটির প্রভাবে। এবং ইরান যেটি প্রথমেই শর্ত দিয়েছে, আঞ্চলিক যুদ্ধ বন্ধ করতে হবে। এক্ষেত্রে ইরাক রয়েছে, লেবানন, ইয়েমেনে যে যুদ্ধ চলছে, বিশেষ করে ইসরায়েল যে হামলা চালাচ্ছে, আগ্রাসন চালাচ্ছে, সেটি বন্ধ করতে বলা হয়েছে। এবং ইরানে এই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। মধ্যপ্রাচ্যে যে সার্বিক শান্তি পরিস্থিতি, সেটি স্থিতিশীল করতে হবে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করতে হবে। নৌ নিরাপত্তা প্রোটোকল যেটি রয়েছে, অর্থাৎ ইরানের হাতেই নিরাপত্তা ইস্যু থাকবে, ইরানেই আসলে নিয়ন্ত্রণ করবে হরমুজ প্রণালী, এই শর্তটি দেওয়া হয়েছে। এবং এই 40 দিনের যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। নিষেধাজ্ঞা যতগুলো রয়েছে, বেশ করে আপনি জানেন ইরানের উপর গত বেশ কয়েক দশক ধরে নিষেধাজ্ঞা রয়েছে অর্থনৈতিক, এবং বিভিন্ন ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে বলা হয়েছে। এবং যেসব সম্পদ ইরানি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য জায়গায় বাজেয়াপ্ত করা আছে, স্থগিত সম্পদ, সেগুলো তাদেরকে ফেরত দিতে হবে। এবং পারমাণবিক অঙ্গীকার, আপনি জানেন 2015 সালে যে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর যেটি আসলে স্থবির হয়ে আছে, সেই চুক্তি পারমাণবিক অঙ্গীকার তারা করেছে, তাদেরকে আসলে পারমাণবিক সক্ষমতা অর্জন করবে না, এটি তারা আসলে নিশ্চয়তা দিয়েছে ইরান। এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি, এই 9টি শর্ত যদি পূরণ করে, সেই ক্ষেত্রে ইরান শুধুমাত্র এই তাৎক্ষণিক যুদ্ধবিরতি করবে। এবং যেই তথ্যটি না জানালেই নয়, কিছুক্ষণ আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আগামী শুক্রবার, আপনি জানেন যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল সেখানে যুক্ত হবেন। ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, তিনি এই আলোচনার টেবিলে বসবেন। ইরান বলেছে এটি কিন্তু শুধুমাত্র সাময়িক যুদ্ধবিরতি, তারা নিশ্চয়তা দিতে পারছে না এই 2 সপ্তাহের মধ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যদি হামলা না চালায়, সেক্ষেত্রে তারা কি করবে, হামলা চালালে তাদের পরবর্তী কৌশল কী হবে সেটা তারা সিদ্ধান্ত নেবে। একইভাবে হামলা যদি না চালায়, সেই ক্ষেত্রে তারা সিদ্ধান্ত দেবে। তবে সামগ্রিকভাবে এটি কোনোভাবে নিশ্চয়তা দেয় না যে তারা স্থায়ী কিছু বিষয়ে আসলে আমরা দেখেছি ইসরায়েলের লেবাননের বিষয়টি নিয়ে ইসরায়েলের একটা ব্যাপার রয়েছে, আপত্তি রয়েছে, এবং তারা যুদ্ধবিরতি সেখানে চায় না। করা হয়েছে বিভিন্নভাবে, গাজা সম্প্রসারণ করা হয়েছে ইসরায়েলি ভূমি, একইভাবে কিন্তু লেবাননের দক্ষিণাঞ্চলেও তারা সম্প্রসারণ করছে। এবং এখন পর্যন্ত ইনান আমরা আসলে বলতে পারি যে ইসলামাবাদে যে শুক্রবারে বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকের পরেই আসলে চূড়ান্তভাবে বলা যাবে কোন শর্তটি মেনে নিল দুই পক্ষই। এবং আগামী এই যুদ্ধ পরিস্থিতি আসলে কোন পর্যায়ে যাবে, সেটি আসলে নির্ধারণ হবে আগামী 14 থেকে 15 দিনে। আসলে বিশ্ব কোন দিকে যাবে, অর্থাৎ এই শান্তির সুবাতাস আবার নতুন করে বইতে শুরু করবে, সেটিকে আসলে সুবাতাসটা বইতে থাকবে, নাকি আমরা আবারও সেই দুর্বিষহ অবস্থায় ফিরে যাব, সেটি আসলে নির্ধারিত হবে আগামী 14 দিনে। জি ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই যুদ্ধবিরতিতে যেটি দেখলাম যে আসলে জিতেছে মানবতা, আমেরিকা এবং ইসরায়েল, কে জিতলো বা ইরান কে জিতলো সেটি বড় বিষয় নয়, মানবতা জিতে গেছে এবং এই জয়টা অব্যাহত থাকুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী ওমর ইনান আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ফিলিং স্টেশনে কমছে না গ্রাহক ভোগান্তি, দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না তেল, কোথাও পাওয়া গেলেও পরিমাণ খুবই কম। এই অবস্থায় কোথাও কোথাও তেল বিক্রি করা হচ্ছে অ্যাপের মাধ্যমে। শৃঙ্খলা ফিরিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের অভ্যন্তরীণ লুটপাট বন্ধের পরামর্শ বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের সংকট শুরুর পর থেকে দেশের ফিলিং স্টেশনগুলোতে এই ভোগান্তির চিত্র এখন নিত্য বাস্তবতা। লম্বা সময়ের অপেক্ষা, তবু তেল মিলছে না চাহিদা মতো। অধিকাংশ পাম্প বন্ধ থাকায় বেশি চাপ পড়ছে খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে। 6:30 আইসায় যেভাবে ভুক্তভোগী আমরা, লাইনে দাঁড়ার পরে এক পর্যায়ে বলতেছে অকটেন পেট্রোল নাই। এদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে যে বেশি বেশি পেট্রোল লাগবে, সবাই ঘরে ঘরে জমা রাখতেছে, অনেকেই ঘরে ঘরে জমা রাখতেছে। 4-5 ঘন্টার মধ্যে এর মধ্যে কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিচ্ছু নাই, অপেক আগ্রহ হয়ে যে বসে রয়েছে, ধীরে 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 গাড়ি এগাচ্ছে। সব পাম্পে তেল দেয় না, একটা পাম্পে তেল নাই। এখানে আসলে শোনা যায় যে আমরা ডিও করতে দিছি, আমাদের গাড়ি আসবে, এই বিষয়গুলো আরেকটু ভালো ব্যবস্থাপনা দরকার। এই পাম্পটা যে আপনার দিচ্ছে এটা অনেক ভাগ্য, অন্য অন্য পাম্প টোটালি বন্ধ আছে। এই অবস্থায় জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে ঝিনাইদহে ব্যক্তি উদ্যোগেও মাঠে নেমে পড়েছেন কেউ কেউ। অনলাইনে তদারকির জন্য তৈরি করা অ্যাপে চলছে তেল বিক্রির কার্যক্রম। আমরা যে অ্যাপটা ডেভেলপ করেছি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে একজন ব্যক্তি যেন বারবার তেল নিতে না পারে। অ্যাপটা যদি চালু হয় তাহলে আমার তেলের নেওয়ার ভোগান্তিটাও কমবে। এই অ্যাপটা যদি ভালো চালু থাকে তাহলে ভালো, আর যদি এতে দুর্নীতি হয় তাহলে এর মতো খারাপ আর নেই। সাতক্ষীরার সব ফিলিং স্টেশনে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত জরুরি পরিষেবা সংশ্লিষ্ট অফিস ও ব্যক্তিদের জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রত্যেক গাড়ির কাগজপাতি নেই, ড্রাইভারি লাইসেন্স নেই, এগুলো আপনারা ভালোভাবে যাচাই করেন, ঠিক তেলের সংকটে গাড়ি কমবে, এগুলো অনেক কমে যাবে। কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে যেন তেল না দেওয়া হয়।
রাঙামাটিতে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে জ্বালানি সরবরাহ করায় সুফল মিলতে শুরু করেছে বলে জানাচ্ছেন গ্রাহকরা। আমি মনে করি কোয়েল কাটার জন্য খুব ভালো, মানে বর্তমানে যে কারচুরি হচ্ছে তেলের, সেটার জন্য নিরাপত্তা থাকা যাইব। আমরা সিরিয়াল মেনটেন করে আপনার সুন্দরভাবে তেল পাচ্ছি। ফুয়েল কার্ড আমাদের যে স্ক্যানার আছে নিয়মতান্ত্রিকভাবে এখানে তারা দেখিয়ে আমাদের পদ্ধতিতে অনুসরণ করে তারা তেল সংগ্রহ করতেছে। বৈশ্বিক সংকটকে আমলে নিয়ে দেশের জ্বালানি নিরাপত্তায় বিশেষ তহবিল গঠনের পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনা দূর করতে না পারলে সুফল মিলবে না কোনো উদ্যোগেরই। ন্যায্য যৌক্তিক ব্যয় অপেক্ষা বেশি বেশি বৃদ্ধি করে ঘাটতি বাড়ানো হয়েছে, সেই ঘাটতি পূরণের জন্য ভর্তুকি বাড়ানো হয়েছে। আমরা বলেছিলাম যে এনার্জি স্ট্যাবিলাইজড ফান্ড তৈরি করেন, যখন বেড়ে যাবে তখন সেই ফান্ড থেকে টাকা দেওয়া হবে, টাকা দিয়ে সমন্বয় করা হবে। যখন কমে যাবে তখন বাড়তি টাকা, দাম কমানোর দরকার নেই, আমাদের বাড়তি টাকা ওই ফান্ডে যাবে। গণশুনানি ছাড়া নির্বাহী আদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সঠিক পন্থা নয় বলেও মত এই বিশ্লেষকের। অন্তরাসেন, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেইটে আছেন সহকর্মী ফরহাদুর রহমান, সরাসরি তার কাছে যাব। ফরহাদ, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা কিংবা কেউ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করছেন। এই ভোগান্তি সকাল থেকে শুরু হয়েছে। আমরা দেখেছি, বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অধিকাংশ চালকরা, বিশেষ করে মোটরসাইকেল চালকরা 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে এখানে দীর্ঘ ভোগান্তি পুহিয়ে তারা কিন্তু এখন এই তেল সংগ্রহ করছেন। এই যে পাম্পটি আছে আসাদ গেট, তার বিপরীত পাশে একটি পাম্প আছে, সেটি কিন্তু তেল সরবরাহ বন্ধ রেখেছে, কারণ তাদের কাছে মজুদ শেষ। যে কারণে এখানকার যে কর্তৃপক্ষ আছেন, কর্মচারীরা আছেন, তারা জানাচ্ছেন চাপ পড়েছে আসলে এই পাম্পের উপর। এবং এখানে যারা আছেন তারা একে তো যদিও আজকে তীব্র রোদ না থাকলেও ব্যবসা গরম, সেই গরমে অপেক্ষা করে সাধারণ মানুষজন আমরা দেখতে পাচ্ছি যে তারা তেল সংগ্রহ করছেন। ভোগান্তির এই যে পর্যায়, সেটি আসলে প্রত্যেককে ছুঁয়ে গেছে। কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ অফিস আদালতের ঠিক সময়ে পৌঁছাতে পারেনি, অথবা অফিসে বলে তারা এসেছেন, হয়তোবা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য এসেছেন, কিন্তু এসে দেখছেন আসলে 1 থেকে 2 ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। আমরা প্রাইভেট কার, মাইক্রোবাসের ক্ষেত্রে যেটি আসলে দেখতে পাচ্ছি, অনেকেই ভোর রাতে আসলে এই সিরিয়াল দিয়েছেন, দুপুর 1টা-1:30টার দিকে, অর্থাৎ প্রায় 6-7 ঘন্টা অপেক্ষা করেও কেউ কেউ এখানে তেল সংগ্রহ করছেন। আসাদ গেটের যে পাম্পটি এখানে সোনার বাংলা সার্ভিস স্টেশন, এই পাম্পের যে লম্বা লাইন, সেটি আমরা দেখেছি টাউন হল পর্যন্ত চলে গেছে। এবং একই সাথে আমরা দেখেছি যে সোজা যে রোড, অর্থাৎ মিরপুর সড়ক, সেই সড়কে একেবারে শ্যামলীর কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে। এত সময় অপেক্ষা করে তারা আসলে যেই তেলটুকু পাচ্ছেন, সেটি আসলে রেশনিং পদ্ধতিতে, অর্থাৎ যেই 5 লিটার তেল পাচ্ছেন বাইক চালকরা, 10 লিটার তেল পাচ্ছেন মাইক্রোবাস এবং প্রাইভেট কার চালকরা। তাদের এই ভোগান্তি অচিরে শেষ হবে, যেহেতু যুদ্ধ স্থগিতের একটি ঘোষণা এসেছে। জ্বালানি তেল সরবরাহের যে স্বাভাবিক ফ্লো, সেটি ফিরে আসবে, এই প্রত্যাশা এখানকার চালকরা করছেন। তো এই ছিল রাজধানী থেকে আমার কাছে জ্বালানি তেল সরবরাহ বিপণন ব্যবস্থার সবশেষ আপডেট। আসাদ গেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। এবার হাম সংক্রমণের খবর জানাবো। হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু, এতে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। 6 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হওয়ায় বাড়ছে জটিলতা। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের। শরীরে র্যাশ, জ্বর ও নিউমোনিয়া নিয়ে কাতরাচ্ছে ছোট্ট শিশু। দিনের পর দিন ছোট্ট সোনামণির কষ্ট দেখে মায়ের চোখতাই ছলছল। কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক শিশু। রোগ প্রতিরোধ ক্ষমতা ওর কমতে একটু করে, এজন্য হয়তো ওর হামটা হয়েছে আর কি। হামের টিকা, ওর বয়স হয়েছে, হামের টিকা দিতে পারিনি। ওর টিকা দেয় না, ওর হাড়ে ছিদ্র আছে, এই জন্য টিকা দেয় নাই। চিকিৎসকরা বলছেন টিকাদানের বয়সসীমার আগেই আক্রান্ত হচ্ছে শিশুরা, যা উদ্বেগ বাড়াচ্ছে কয়েক গুণ। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। আমাদের লক্ষণ দেখা দিচ্ছে এবার খুবই উদ্বেগজনক, সেটা হলো গিয়ে অর্ধেক বাচ্চাই তো 9 মাসের আগে। তাহলে প্রমাণ করে যে আমরা আগে কেন 9 মাসে দিতাম, যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, হামের প্রতিরোধটা মার থেকে পায়, সেটা পারসিস্ট করে। তাহলে দেখা যাচ্ছে আমার সেই বাচ্চাদের সেই জিনিসটা হচ্ছে না। হামের উপসর্গ নিয়ে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালেও প্রতিদিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। বাবু মানে চোখের ভিতরে উঠছে, চোখটাই মেলতে পারে না, খালি কোহায় কোহায়, ওই যে কাশি আছে, এখান দিয়ে লাল লাল হয়ে গেছে। পরে কালকে ভর্তি করেছি, এখন আমরা ডক্টর দেখে নাই। 4 দিন ছিল, অনেক জ্বর আসছিল, ঠান্ডা ছিল, পরে যে নুনতির মতন উঠছিল, এগুলো হাম ডাক্তারে বলছে। গালের মধ্যে, মুহের মধ্যে ফুটকা উটকা হইয়া, পরে কি জানি হয়েছে।
হওয়ার পরে লই আইছি হাসপাতালে। এসব হাসপাতালের চিকিৎসকরা বলছেন বিশেষ ওয়ার্ড চালু করে দেয়া হচ্ছে চিকিৎসা। হামের রোগীদের জন্য বিশেষ কর্নার চালু আছে এখানে। যে সমস্ত হামের রোগীরা আসে তাদেরকে আমরা আইসোলেশন করে থাকি যেন অন্যান্য বাচ্চারা, সুস্থ বাচ্চারা আক্রান্ত না হয় হামে আমরা, এবং তাদেরকে সেইভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং টিকা দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমেই যাব সামিয়ার কাছে। সামিয়া, সারা দেশের হাসপাতালগুলোতে কিন্তু এখনো ভিড় করছে হামে আক্রান্ত শিশুরা এবং এই মুহূর্তে আমরা আছি শিশু হাসপাতালে এবং এখানে কিন্তু যে হামের আক্রান্ত শিশুরা রয়েছে তারা কিন্তু আসছেন, তাদের অভিভাবকরা তাদেরকে নিয়ে আসছেন এবং অধিকাংশ শিশুরাই আমরা দেখেছি যে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছে। ফার্মেসি থেকে ওষুধ কিনে তারা কিন্তু এখানে এসেছেন হাল বেহাল করে, তারপরেই কিন্তু আসলে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা যদি একটু বলি যে আমরা যে শিশুদের সাথে দেখেছি আসলে ওয়ার্ডে যে শিশুরা ভর্তি আছে তাদের অধিকাংশই কিন্তু 9 মাসের থেকেও কম, অর্থাৎ 5 মাস 6 মাসের শিশুরা কিন্তু এখানে আসছে এবং ভর্তি হচ্ছেন হামে আক্রান্ত হয়ে। যেখানে বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি 9 মাস থেকে হামের টিকা দেওয়া হতো, 9 মাসের পরে কিন্তু আসলে আরও একটি টিকা দেওয়া হতো, 2টি টিকা দেওয়া হতো। কিন্তু এখনের চিত্র যেটি দেখছি আসলে হামের যে প্রাদুর্ভাব বাড়ছে তার বড় একটি কারণ হিসেবে চিকিৎসকরা কিন্তু দেখছেন যে 9 মাসের আগেই শিশুরা আক্রান্ত হচ্ছেন হামে এবং তার প্রেক্ষিতেই কিন্তু হামের যেই ভয়াল প্রকোপ সেটি কিন্তু বেড়েছে। চিকিৎসকরা বলছেন আসলে চিন্তা না করে সঠিক সময়ে শিশুদের জ্বর এবং শরীরে যদি গোটা গোটা ওঠে তবে সেটি পর্যবেক্ষণ করেই কিন্তু দ্রুততার সাথে যদি হাসপাতালে আনা যায় তাহলে হামের যে শিশুরা রয়েছে তাদের সংকটাপন্ন অবস্থা থেকে কিছুটা রেহাই মেলা যাবে। তো আমরা আসলে দেখছি যে সারা দেশেই এই অবস্থা। এখন পর্যন্ত এই হাসপাতালে সব মিলিয়ে 6 জন শিশু কিন্তু মারা গিয়েছিল এবং এই এমনই চিত্র কিন্তু সারা দেশে এবং আজকে বরিশালেও কিন্তু আমরা দেখেছি যে অধিক সংখ্যক শিশুরা কিন্তু ভর্তি হয়েছেন এই উপসর্গ নিয়ে। এই মুহূর্তে আমরা চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু, জানবো সেখানকার পরিস্থিতি। আপনি ঠিকই বলেছেন, বরিশালেও এই সংক্রমণের হার কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 6 জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে 70 জন আক্রান্তের সংখ্যা আমরা জানতে পেরেছি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। তার মধ্যে 90 জন বরিশালের যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালের সামনে আমি রয়েছে। এই হাসপাতালে 90 জন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। এই 90 জনের মধ্যে 26 জন নতুন করে গত 24 ঘন্টায় এখানে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। কার্যত এই হাসপাতালে শিশুদের চিকিৎসা দেবার মতন সেই অর্থে জায়গা নেই। কেননা বলছি এই কারণেই যে একটি বেডে 2 জন করে শিশুকে রাখতে হচ্ছে। তারা একটি বেডে 2 জন শিশু অবস্থা নিয়ে চিকিৎসা নিচ্ছে, আবার কেউ কেউ জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকরা এক ধরনের হিমশিম খাচ্ছেন বলে তারা জানিয়েছেন। সবথেকে বড় যে অবস্থাটা ভয়াবহ আকার ধারণ করছে সেটি হচ্ছে যে হামের সংক্রমণ, ছোঁয়াচে রোগ। চিকিৎসকরা বলছে মানুষের যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা সেটি একদমই নেই। বুঝতে চেষ্টা করছে না কেউ যে এটি একটি সংক্রমণের রোগ। একে অপরের থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি বারবার আহ্বান জানানো হলেও সেটি মানা হচ্ছে না। আর অন্যদিকে হচ্ছে যে আপনি জানেন যে আজকে চতুর্থ দিনের মতো হাম এবং রুবেলার টিকা কার্যক্রম, বিশেষ ক্যাম্পিং প্রোগ্রাম চলছে 18টি জেলার 30টি উপজেলায়। তার মধ্যে বরিশালে 2টি উপজেলা রয়েছে, বাকেরগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ। এই 2টি উপজেলায় চিহ্নিত বেশি হওয়ায় আলাদাভাবে সেখানে টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। আগামী 12 তারিখ থেকে বরিশাল সিটি কর্পোরেশন এলাকাতেও বিশেষ ক্যাম্পেইন শুরু হবে। সব কিছু মিলে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন যে স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি মেনে যখনই একটি শিশুর কোনো ধরনের উপসর্গ দেখা দেয় সাথে সাথে যেন নিকটস্থ স্বাস্থ্য দপ্তরে নেওয়া হয়। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই হাসপাতাল বরিশাল বিভাগের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন কিন্তু কোনো বেড নেই। হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। মানুষের সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। আমার কাছে আপাতত সবশেষ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু এবং ঢাকার শিশু হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। এদিকে 2 সপ্তাহ এগিয়ে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে 20 এপ্রিল থেকে। সকালে সংসদ অধিবেশনে প্রশ্নের জবাবে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন। জানান ইউনিসেফ থেকে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে 2 কোটি 19 লাখ টিকা সরবরাহে সরকারের হাতে এসে পৌঁছেছে। উদ্বিগ্ন না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
ব্যবস্থার মাধ্যমে সমন্বয় জোরদার করে দ্রুত ভ্যাকসিন সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে, যেই কারণে আমরা ভ্যাকসিন আগামী সারা দেশব্যাপী 15 দিন এগিয়ে এনেছি মাননীয় স্পিকার। এছাড়াও ইউনিসেফের মাধ্যমে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা 200 কোটি টাকার অলরেডি নিয়েছি, আরও বাকি টাকার ডেলিভারি আমরা আবুধাবি থেকে, যেটা 209টা দেশে তারা ওখান থেকে দেয়, আমরা যাতে সবার আগে পাই এই জন্য আজকে আমরা একটা প্রতিনিধি গ্রুপ পাঠিয়েছি এবং আমরা আশা করি আমরা আগে পাবো মাননীয় স্পিকার। চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার। পর্যায়ক্রমে সব উপজেলায় চালু হবে মিড ডে মিল। সকালে সংসদ অধিবেশনের শুরুতে টেবিলে উত্থাপিত বক্তব্যে সরকারের এমন পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সরাসরি বক্তব্য না রাখলেও লিখিত উত্তর উত্থাপন করা হয়। এতে প্রধানমন্ত্রী জানান, মাধ্যমিকে বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা। নারী শিক্ষার প্রসারে সব উপজেলা সদরে মহিলা কলেজ সরকারিকরণে বিবেচনা করছে সরকার। এ সময় 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 12 মে হবে ভোট গ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল। সকালে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই হবে 22 ও 23 এপ্রিল, আপিল গ্রহণ করা হবে 26 এপ্রিল এবং নিষ্পত্তি 27 ও 28 এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। সংরক্ষিত নারী আসনের বন্টনে বিএনপি জোট পাচ্ছে 36টি আসন, জামাত জোট 13টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাচ্ছেন 1টি আসন। সংসদে নির্বাচিত 7 জন স্বতন্ত্র সদস্যের মধ্যে 6 জন আলাদা একটি জোট গঠন করলেও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা এতে যোগ দেননি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 21 এপ্রিল। বাছাইয়ের জন্য 22 এবং 23 তারিখ। প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল আর ভোট গ্রহণ হবে 12 মে। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে উপনির্বাচন কাল সকালে 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4:30টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় বিজিবির পাশাপাশি মাঠে থাকছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনে স্থগিত থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। বুধবার সকালে বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠ থেকে 150টি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ 25 ধরনের সামগ্রী বিতরণ করা হয়। বগুড়া 6 আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ, জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোহাম্মদ আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এ আসনে জয়ী হলেও একই সঙ্গে 2টি আসনের সদস্য থাকা সংক্রান্ত বিধিনিষেধের কারণে তিনি বগুড়া 6 আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল ঘোষণা করে ইসি। আগামীকাল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের মোট ভোটারের সংখ্যা বগুড়া 6 সদর আসনের জন্য হচ্ছে 4,54,043 জন। এর ভিতরে 3736 জন আছেন হচ্ছে পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করা। ওনারা শুধুমাত্র পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন যদি ওনারা চান। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্থগিত থাকা শেরপুর 3 আসনে নির্বাচনী প্রচারণা শেষ হয় বুধবার সকাল 7টায়। পরে দুপুরে 128টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম দেওয়া হয় প্রিজাইডিং অফিসারদের কাছে। নিরাপত্তায় বিজিবির পাশাপাশি মাঠে থাকবে র্যাব, পুলিশ সহ আনসার বাহিনী। জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে 12 ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন স্থগিত করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রে 5 থেকে 6 জন করে পুলিশ থাকবে এবং 13 জন করে আনসার থাকবে, যেখানে পিসি থাকবে 3 জন, এপিসি থাকবে 10 জন। বগুড়া সদর উপজেলা ও শেরপুর 3 আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত ইসি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে বৈঠক শুরু হয়। এ বৈঠকে পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে দীর্ঘমেয়াদে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দেবে ঢাকা। এদিন বিকেল 5টায় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং সন্ধ্যা 6টায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের মধ্যেই সীমান্তে হত্যা। লালমনিরহাটে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। বিজিবি জানায় ভোরে শূন্য লাইন থেকে ভারতের প্রায় 500 গজ ভেতরে গুলির শব্দ শোনা যায়। পরে বিএসএফের পক্ষ থেকে জানানো হয় 7 থেকে 8 জন বাংলাদেশি কাঁটাতারের বেড়া কাঁটার উদ্দেশ্যে প্রবেশ করলে প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় আলী হোসেন নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হন। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে গেছে গুপ্ত অস্ত্র পেনগান। সম্প্রতি কোতোয়ালিতে যুবদল সদস্যকে গুলির ঘটনায় ব্যবহৃত হয় কলম আকৃতির বিশেষ পিস্তল। এর সঙ্গে জড়িত সোহেল ওরফে কাল্লু সহ দুজনকে গ্রেফতারের পর উদ্ধার হয়েছে অস্ত্রটি। কিভাবে অস্ত্রটি দেশে ঢুকলো তা অনুসন্ধান করছেন গোয়েন্দারা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। প্রাণঘাতী গুপ্ত অস্ত্র পেনগান দেখতে কলমের মতো মনে হলেও আসলে অত্যাধুনিক পিস্তল। বিশেষ এই আগ্নেয়াস্ত্র পৌঁছে গেছে দেশের সন্ত্রাসীদের হাতে। ইউনিক এই পেনগানটি বাংলাদেশের রাজধানী ঢাকার কোতোয়ালি এলাকায় উদ্ধার করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে হাই প্রোফাইল টার্গেট কিলার ও সিক্রেট এজেন্টরা সবার চোখ ফাঁকি দিতে যেই গান ব্যবহার করে সেই গান বাংলাদেশে কিভাবে আসলো, এটি জানতে হলে আমাদের ফিরতে হবে গত 3 এপ্রিল। সেদিন রাজধানীর কোতোয়ালি এলাকায় এক যুবদল নেতাকে গুলির ঘটনা ঘটেছিল। আমাদের মার্কেটে ঝামেলা ছিল সাইমনগুলোকে, আজিম ভাই নাজিম ভাইগুলোকে আমারও বলছিল, আমি বিপক্ষে ছিলাম না, আমি আজিম ভাই নাজিম ভাই পক্ষে কথা বলছি দেখে মনে কাজটা করছে সাইমনের। শুটার সাইমনের পর ধরা পড়ে সোহেল ওরফে কাল্লু। আসামিসহ কোতোয়ালিতে অস্ত্র উদ্ধারে অভিযান নামে গোয়েন্দা পুলিশ। কাল্লুর বাসার টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো 5টি টুকরো। সেগুলো জোড়া লাগিয়ে তৈরি হয় পেনগান। অপরাধীরা এ ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা ইতোপূর্বে তেমন সংগঠিত হয়নি এবং আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ বা মামলা আমরা ইতোপূর্বে পাইনি। এটার পিছনে আমাদের আগ্রহটা বেশি ছিল, যে এটার রুট কোথা থেকে এই অস্ত্রটা আসে সেটি খুঁজে বের করা আমাদের প্রয়োজন। ডিবি বলছে 80,000 টাকা দিয়ে পেনগানটি কেনে পেশাদার কিলার কাল্লু। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গুপ্ত অস্ত্রটি ব্যবহার করে নানা অপরাধে জড়িত সে। কোথা থেকে এই অস্ত্রটি সে সংগ্রহ করেছে অথবা সে নিজে ক্রয় করে এই অস্ত্রটি এনেছে কিনা অথবা কারো কাছ থেকে ধার করে এনেছে কিনা সেই সমস্ত তথ্য আমরা বের করার চেষ্টা করব এবং বের করে এটার সাথে যারই সংশ্লিষ্টতা থাকুক তাকে আমরা আইনের আওতায় আনার বিষয়ে আমরা আন্তরিক রয়েছি। প্রতিবেশী দেশে তৈরি পেনগান বাংলাদেশে কিভাবে ঢুকলো সে অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। বুলবুলকে বিসিবি সভাপতি করতে নিয়ম নীতির তোয়াক্কা করেনি আসিফ মাহমুদ। অভিযোগ কাউন্সিলর ও সার্চ কমিটি সদস্যের বিভিন্ন ফেডারেশনে বসিয়েছেন পছন্দের লোক। নির্ধারিত টার্মিনাল ছাড়া যাত্রী ওঠানামা করা যাবে না বলে সাফ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অবৈধ কাউন্টার বন্ধে রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালায় সংস্থাটি। এ সময় 240টি কাউন্টার চিহ্নিত করে বেশ কয়েকটি উচ্ছেদ করা হয়। সিলগালা করে দেয়া হলো অনুমোদনবিহীন কাউন্টার, ভেঙে ফেলা হয়েছে সাইনবোর্ড। অবৈধ কাউন্টার বন্ধে বুধবার দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাইকিং করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রয়োজনীয় মালামাল সরাতে বেঁধে দেয় 1 ঘন্টা সময়। জানান যত্রতত্র নয়, নির্ধারিত টার্মিনাল থেকেই ছাড়বে বাস। তবে কাউন্টার কর্মীদের দাবি, টার্মিনাল থেকে যাত্রী ওঠানামা করার সিদ্ধান্তে বাড়বে দুর্ভোগ। সময় দেখ, লং টাইম একটা সময় দেখ, আমাদের আধা ঘন্টা সময় দিতে আমরা কিন্তু সরতে পারবো না। সবগুলো কাউন্টার যদি ভিতরে যায়, একটা করে দেয়, তো এই গাড়িগুলো রাখবে কিভাবে? গাড়ি তো ভিতরে রাখার পরিস্থিতি না, যাত্রীগুলো এখানে যেমন যাত্রী ফ্রিলি বসতে পারে। কাউন্টার এখানে দিছে, সব স্টাফ আছে, এরা কি করবে? কাউন্টার এখন বন্ধ হয়ে গেলে না খায় মরা লাগবে না? টার্মিনালের ভিতরে জায়গা থাকবে না যাত্রী নামানোর জন্য ফ্লাইওভারটা, তখন কিন্তু এই জ্যামটা আপনার শনিয়াকা রায়ের বা কাজপুর বন্ধ চলে যাবে। নির্ধারিত সময় পরে অভিযানে নামে সিটি কর্পোরেশন। 240টি অবৈধ কাউন্টার চিহ্নিত করা হয়েছে জানিয়ে প্রতিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন দায়িত্বে থাকা কর্মকর্তা। যে সমস্ত কাউন্টার ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আমরা মূলত বন্ধ করে দেব, সিলগালা করে দিব। যারা অপসারণ করে নাই তাদেরকে আমরা উচ্ছেদ বা আমরা তালা মারা বা সিলগালা করে আমরা চলে যাব। সিটি কর্পোরেশন থেকে সকাল 9টায় সময় দেয়া হলেও দুপুর 1টার পর শুরু হয় অভিযান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।
দিনের পর দিন ভোজ্য তেলের সংকট বাজারে, মিলছে না পাড়া মহল্লাতেও। ক্রেতাদের অভিযোগ, নিরুপায় হয়ে দোকান থেকে দোকানে ঘুরে কিনতে হচ্ছে বাড়তি দামে। সরবরাহ সংকটের অজুহাত খুচরা ব্যবসায়ীদের। মানববন্ধন করে ক্যাব বলছে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে সংকট তৈরি করছে একটি চক্র। এদিকে চট্টগ্রামে অভিযানে অবৈধভাবে মজুত করা 22,000 লিটার ভোজ্য তেল জব্দ করেছে যৌথ বাহিনী। রাজধানীর বাজারে ভোজ্য তেলের সরবরাহ কম হওয়ায় দীর্ঘ হচ্ছে সংকট। পর্যাপ্ত সরবরাহ না পাওয়ার দাবি বিক্রেতাদের, যার মাসুল গুণে বাড়তি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। একই রকম সংকট চলতেছে, কোথাও বাজারে কোথাও আপনি মনে করেন তেল খুঁজে পাবেন না। কম ভাড়া তো লাগবে, তার কতদিন এইভাবে থাকবে, বেশি দিন ব্যবহার করব, এরকম একটা টেন্ডেন্সি মানুষের ভিতরে আছে। আমরা কোনো সময় রেটের তো বেশি বেশি না দিতেছে না, অল্প অল্প দিতেছে, এক কার্টন 2 কার্টন করে দিতেছে, এই তেলে হয় না। এই অবস্থায় বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোজ্য তেলের বাজার অসাধু ব্যবসায়ীদের কারসাজি মুক্ত করার দাবিতে মানববন্ধন করে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। তাদের দাবি, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই অসাধু ব্যবসায়ীরা বাজারে তেলের সংকট তৈরি করছে। মলগুলোতে যাই তখন ভোজ্য তেল যথেষ্ট পরিমাণে দেখা যায়, দেন বাজারে যখন যাই তখন বাজারে কিন্তু ভোজ্য তেলের হচ্ছে যথেষ্ট ঘাটতি দেখা যায়। ব্যবসায়ীদের এই উদ্যোক্তকে আমরা মনে করি যে তারা সরকারি আইন অথবা জনগণের স্বার্থকে তোয়াক্কা করছেন না। সরকার বসতে না বসতে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল অসাধু ব্যবসায়ী যারা ভোজ্য তেল নিয়ে ব্যবসা করেন, তারা বাজারে অলরেডি সিন্ডিকেট করে বাজার থেকে ভোজ্য তেল উধাও করে দিচ্ছে। এ সময় সরকার নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি সহ সিন্ডিকেট চক্র চিহ্নিত করে আইনের সর্বোচ্চ শাস্তি সহ 6 দফা দাবি জানান ক্যাব নেতারা। এই লোক দেখানো অভিযান আপনারা বন্ধ করুন। বাজারে সংকট তৈরি করে ভোক্তার না বিশ্বাস তোলার কারসাজির মধ্যেই চট্টগ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 22,000 লিটার ভোজ্য তেল জব্দ করেছে র্যাব। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সভাপতি করতে নিয়ম নীতির তোয়াক্কা করেনি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গভীর রাতে তার পিএসের উপস্থিতিতে বুলবুলের পক্ষে ভোট কাস্ট করা হয় এমন অভিযোগ কাউন্সিলর ও সার্চ কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদের। আরও বলেন, শুধু বিসিবি নয়, বিভিন্ন ফেডারেশনেও মন মতো কমিটি দেন আসিফ মাহমুদ। জুলাই অভ্যুত্থানের নায়ক রাষ্ট্র পরিচালনার দায়িত্বে হয়ে ওঠেন ভিলেন। দুর্নীতি আর ক্ষমতা অপব্যবহারের নানা অভিযোগ আসতে থাকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে, যার বড় উদাহরণ ক্রিকেট বোর্ডের বিতর্কিত নির্বাচন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবির হট চেয়ারে বসান আসিফ। তার সঙ্গে বনিবনা না হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে ফারুককে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে 4 মাসের জন্য উপহার দেন বিসিবির চেয়ার। এরপর শুরু হয় সাবেক উপদেষ্টার বিসিবি নির্বাচন ঘিরে নীল নকশা। বুলবুলকে স্থায়ীভাবে নির্বাচিত করতে ক্ষমতার দাপট দেখান আসিফ। নিয়ম নীতির তোয়াক্কা না করে জেলা ও বিভাগীয় কাউন্সিলরশিপ পরিবর্তন করে বসান পছন্দের লোক। উনি অনেক প্রভাব বিস্তার করেছেন অনেক জায়গায়, হয়তোবা মন্ত্রী হিসাবে বা অ্যাডভাইজার হিসাবে এটা ওনার ক্ষমতায় ছিল, উনি করেছেন। ভোটিংয়ের জালিয়াতির বিষয়টা কিন্তু উঠে এসেছে। তো যেহেতু তিনি সে সময় ক্রীড়া মন্ত্রণালয়ের বা ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক ছিলেন এবং এই নির্বাচনের সঙ্গে তিনিও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিতর্কিত নির্বাচনে বঞ্চিত হয়েছেন অনেক প্রকৃত সংগঠক। ক্লাব সংগঠকরা অনাস্থা প্রকাশ করে বোর্ডের উপর, যার প্রভাব পড়ে মাঠের ক্রিকেটেও। যার দায় সাবেক ক্রীড়া উপদেষ্টার বলেই মন্তব্য বিশ্লেষকদের। ওই মন্ত্রিত্বর অবস্থা থেকে যদি আপনি অনেক দম্ভ এবং অনেক গরিমা নিয়ে মনে করেন আপনি যা করছেন সবই সঠিক করছেন, তেমনটা হলে আসলে এমনই পরিস্থিতির উদ্ভব হবে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর দুর্নীতি আর রাজনীতির প্রভাব মুক্ত করতে দায়িত্ব নিয়ে সার্চ কমিটি গঠন করেন আসিফ মাহমুদ। কমিটির পরামর্শ না শুনে ফেডারেশনগুলোতে বসান নিজের পছন্দ মতো লোক। আমার দেওয়া কমিটির অর্ধেক লোককে ফেলে দিয়ে আপনার কমিটির লোকজনদেরকে ঢুকিয়ে দিলেন, তাহলে তো এখানে, এবং সবচেয়ে মজার বিষয়টা হলো যে সিগনেচার কিন্তু নিচে আমাকেই করতে হচ্ছে। তারা ইউজ করেছে, বাট তারা তাদের বইতে কাজ করেছে, কারণ প্রজ্ঞাপন তো আমি জারি করি নাই, প্রজ্ঞাপনগুলো তারা করেছেন। সমন্বয়কদের বিসিবিতে চাকরি দিতে উপদেষ্টা নিজে এবং তার পিএস চাপ প্রয়োগ করতেন বলেও দাবি করেন সার্চ কমিটির এই সদস্য। ছেলে মানুষের মতনই অনেকগুলা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, অনলাইন প্রচারণা ও নিষেধাজ্ঞা
সন্ত্রাস বিরোধী বিল পাস, বিচারের আওতায় আসবে নেতাকর্মীরা, 14 বছর পর্যন্ত শাস্তির বিধান। হাব সংক্রমণে বাড়ছে মৃত্যু, আতঙ্কে অভিভাবক, 2 সপ্তাহ এগিয়ে সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল থেকে। কেনা হচ্ছে আরও 419 কোটি টাকার ভ্যাকসিন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র খুলল হরমুজ প্রণালী, বিশ্ববাজারে তেলের দাম কমল 16.5%। দেশে ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকাল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।